এই গল্পটা হলো এমন একটা ছেলের যার বাবা তার মাত্র 2 বছর বয়সে মারা যায়, যার মাকে লোকের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হয়, যার বিজনেস পার্টনার তাকে চিট করে এবং যাকে তার নিজের কোম্পানি থেকেই বেরিয়ে যেতে হয়। তো এই গল্পটা কার্ল বেনজের, যিনি পৃথিবীর ইতিহাসের সম্ভবত সবথেকে লাক্সারি গাড়ি মার্সিডিজ বেনজের প্রতিষ্ঠাতা। আজ আমরা সবাই মার্সিডিজ বেনজের নাম এক ডাকে চিনি, আর এটি পৃথিবীর সবথেকে সাকসেসফুল কার ব্র্যান্ডগুলোর মধ্যে একটা। কিন্তু কথা হচ্ছে যে কার্ল বেনজের এই মার্সিডিজ তৈরির যে রাস্তাটা, ওটা কিন্তু মোটেও সোজা ছিল না। আর আজকের এই ভিডিওতে আমরা এটাই দেখতে চলেছি যে ঝুপড়ি থেকে উঠে আসা একটা অত্যন্ত গরিব ঘরের ছেলে কিভাবে মার্সিডিজ কোম্পানিটি তৈরি করলেন। গল্পটা শুরু হয় 1844 সালের 25শে নভেম্বর, যেদিন জার্মানির মোলবাগ শহরে কার্ল বেনজের জন্ম হয়। কার্লের বাবা পেশায় ছিলেন ট্রেনের একজন লোকোমোটিভ ড্রাইভার, আর সেই কারণে প্রথম দিকে তাদের ফ্যামিলি ফাইন্যান্সিয়ালি একটা ভালো জায়গাতেই ছিল। কিন্তু সমস্যা তখন শুরু হলো যখন কার্লের মাত্র 2 বছর বয়সে তার বাবা মারা যায়, আর এরপরই তার মাকে লোকের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হয়। ছোটবেলা থেকেই কার্ল ছিলেন প্রচণ্ড আন্ডারস্ট্যান্ডিং। তিনি বুঝতেন যে তার বাবা মারা যাওয়ার পর থেকে তার মা তার ভালো এডুকেশনের জন্য এবং নিজেদের সংসার চালানোর জন্য কতটা স্যাক্রিফাইস করছেন, আর সেই স্যাক্রিফাইসের মূল্য দেওয়ার জন্য তিনি ছোটবেলা থেকে মন দিয়ে পড়াশোনা করে গেছেন। কেমিস্ট্রি আর মেকানিক্সে কার্লের প্রচণ্ড ইন্টারেস্ট ছিল। ফলস্বরূপ 1860 সালে মাত্র 15 বছর বয়সে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এক্সাম ক্র্যাক করেন এবং পরবর্তী 4 বছরে 1864 সালে তিনি নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, যখন তার বয়স মাত্র 19 বছর। এরপর তিনি পরবর্তী 7 বছর বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ করেন, কিন্তু কোনো জায়গাতেই তিনি খুব বেশি দিন স্থায়ীভাবে কাজ করেননি, কারণ তার মনে সবসময় একটাই চিন্তা ঘুরত যে তাকে নিজের কিছু করতে হবে। সময়টা যেহেতু 18 সেঞ্চুরি ছিল, তাই সেই সময় মানুষের কাছে ট্রান্সপোর্টেশনের একমাত্র ব্যবস্থা ছিল ঘোড়ার গাড়ি, আর এটাকেই লক্ষ্য করে কার্ল তখন মনে মনে ভাবতে থাকলেন যে তিনি এমন গাড়ি বানাবেন যেটা মোটর ইঞ্জিনে চলবে। যদিও তার এই কথা শুনে সেই সময় কেউই তার উপর বিশ্বাস করেনি। তখন সবাই এই কনসেপ্টটাকে অসম্ভব আর কার্লকে পাগল ভেবেছিল। তবুও কিন্তু কার্ল নিজের ওই স্বপ্নের উপর হাল ছাড়েননি। এরপর 1871 সালে যখন তার বয়স 27 বছর, তখন তিনি শেষমেশ চাকরিটা ছেড়ে দিলেন এবং অগাস্ট রিটার নামের একজন বন্ধুর সাথে পার্টনারশিপে আয়রন ফাউন্ডারি অ্যান্ড মেকানিক্যাল ওয়ার্কশপ নাম দিয়ে একটা কোম্পানি শুরু করলেন। কিন্তু কার্লের যেহেতু মোটর ইঞ্জিনের গাড়ি ইনভেন্ট করার ইচ্ছে ছিল, তাই নিজের ফ্রি টাইমে তিনি ওই ইচ্ছের উপরে কাজ করতে থাকলেন। এরপর একসময় কার্ল ওই গাড়ি তৈরির কাজে এত বেশি প্যাশনেট হয়ে গেলেন যে রিটার তখন কার্লের অন্যমনস্কতার সুযোগ নিয়ে তাকে চিট করল, যার ফলে তাদের কোম্পানিটি প্রায় ডুবেই গেছিল। আর কার্লের জন্য এটা একটা খুব বড় দুঃস্বপ্ন ছিল, কারণ ওই কোম্পানির ইনকাম দিয়েই তাদের সংসার চলত। তো এবার ওই কঠিন সময়ে কার্লের জীবনে তার স্ত্রী বের্থা রিঙ্গারের এন্ট্রি হয়। বের্থা খুব বড়লোক ঘরের একজন মেয়ে ছিলেন, আর তার বিয়ের যৌতুক হিসাবে তার পেরেন্টস অনেক টাকা রেখেছিলেন। ওই টাকা দিয়েই কার্ল এবং বের্থা তখন রিটার্ডের থেকে কোম্পানির সমস্ত শেয়ার কিনে ফেলেন, যার ফলে তখন থেকে কোম্পানিটার সম্পূর্ণ মালিকানা কার্লের কাছে চলে এলো। এরপর পরবর্তী 10 বছর ধরে বহু জিনিস আবিষ্কার করে কার্ল সেগুলো নিজের নামে পেটেন্ট করিয়েছিলেন। যেমন ধরুন, প্রথম পেটেন্ট উনি পেয়েছিলেন যে ইঞ্জিনের ব্যাটারিকে কি করে ইগনাইট করা যায়, দ্বিতীয় পেটেন্ট পেলেন গিয়ার শিফট বানানোর জন্য, তৃতীয় ক্লাচের জন্য, এবং এরপর কার্বুরেটর, স্পার্ক প্লাগ, স্পিড রেগুলেটরের মতো অনেকগুলো পেটেন্ট নিজের নামে করিয়েও তার সেই কোম্পানিটা কোনোভাবেই ইনকাম করতে পারছিল না, যার কারণে তখন টাকা পয়সার অভাবে কার্ল এবং বের্থার পক্ষে সামান্য তাদের ডেইলি লাইফস্টাইল মেনটেন করাটাও খুব টাফ হয়ে দাঁড়িয়েছিল। তখন কার্ল কী করলেন যে তিনি নিজের শেয়ার ধীরে ধীরে ইনভেস্টরদের কাছে বিক্রি করতে থাকলেন, এবং শেষমেশ একসময় তার কাছে কোম্পানির মাত্র 5% শেয়ার পড়ে রইল, যার ফলে কোম্পানির বাকি ইনভেস্টররা কার্লকে তখন তার নিজের কোম্পানিতেই একটা ছোট্ট পজিশনে ডিমোট করে দিয়েছিল। এই ঘটনাটা কার্লের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন ছিল, কারণ তিনি দেখলেন যে যখনই তিনি ছোট পজিশনে আছেন তখন তার মতামতের কোনো ভ্যালু নেই, এবং সেখানে থেকে তার মোটর ইঞ্জিন চালিত গাড়ি তৈরির স্বপ্নটা কোনোদিনই পূরণ হবে না। তাই তিনি কোম্পানিটা ছেড়ে দেওয়ার ডিসিশন নিলেন। এর কিছুদিন পর কার্লের পরিচয় হলো 2 ভাই ফ্রেডরিক উইলহিম এবং ম্যাক্স রোজের সাথে, যারা একটা সাইকেল শপের ওনার ছিলেন। এরপর এই 3 জন মিলে একটা নতুন কোম্পানি শুরু করলেন, আর তার নাম দিলেন বেনজ অ্যান্ড কো। এবং নতুন কোম্পানিতে কাজ করার সময় কার্ল অনেকটা ফাঁকা সময় পাচ্ছিলেন, যেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করে শেষমেশ 1885 সালে কার্ল 3 চাকার এমন একটা ভেহিকেল বানিয়ে ফেললেন
যেটা 4 স্ট্রোক ইঞ্জিন আর গ্যাসোলিনের দ্বারা চালানো যাবে। এরপর তিনি সেই 3 চাকার গাড়িটিরও পেটেন্ট করালেন আর সেটার নাম রাখলেন বেঞ্জ পেটেন্ট মোটর ওয়াগন। এই যে গাড়িটা তিনি প্রথম বানিয়েছিলেন সেটার ম্যাক্সিমাম স্পিড ছিল 16 কিলোমিটার পার আওয়ার। যদিও আজকের দিনে এটা একটু হাস্যকর মনে হতেই পারে, কিন্তু 18 সেঞ্চুরিতে দাঁড়িয়ে কার্লের তৈরি ওই মোটর ইঞ্জিনের গাড়িটা ছিল একটা বিস্ময়কর আবিষ্কার। এইবার যেহেতু ওইটা ছিল কার্লের তৈরি প্রথম মডেল, তাই ওই মডেলের গাড়িটিতে একটা খুব বড় প্রবলেম ছিল যে ওটাকে কন্ট্রোল করা ছিল প্রচণ্ড কঠিন। আর যার কারণে যখন ওই গাড়িটাকে সকলের সামনে প্রদর্শন করানো হচ্ছিল তখন সেটি একটি দেওয়ালে গিয়ে ধাক্কা মারে। আর এই ঘটনার পর কার্ল সকলের কাছে একটা হাসির পাত্র হয়ে ওঠেন। আর তার সাথে লোকেদের মনে আরও একটা ভয় আসতে থাকে যে ওই গাড়িটা যেহেতু গ্যাসোলিন দ্বারা চালিত, তাই যদি কখনো মোটরটা ব্লাস্ট করে তাহলে যারা গাড়িটা চড়ছেন তাদের সাথে তো খুব বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আর এই দুটো কারণের জন্যই ওই গাড়িটা খুবই কম বিক্রি হয় এবং শেষমেশ কার্লের এই দীর্ঘ প্রচেষ্টা আনসাকসেসফুল হয়। এই সিচুয়েশনে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষই হয়তো গিভ আপ করে দিত, কিন্তু কার্ল তা না করে বরং তিনি ওই গাড়িটার মধ্যে অনেক কিছু ইমপ্রুভ করলেন এবং 4 বছর পর 1889 সালে ওটারই মডেল 2 আর মডেল 3 লঞ্চ করলেন। কিন্তু 4 বছর আগে সকলের কাছে প্রদর্শনের সময় মডেল 1 গাড়িটির দেওয়ালে গিয়ে ধাক্কা মারার যে ঘটনাটা ঘটেছিল সেটার কারণে কার্ল পরবর্তী মডেল 2 এবং মডেল 3 এর কোনো পাবলিসিটি করতে চাইছিলেন না। কিন্তু তার স্ত্রী বের্থার মনে হয়েছিল যে মডেল 1 এবং 2 এর তুলনায় মডেল 3টা যথেষ্ট প্র্যাকটিক্যাল এবং রাস্তায় চলার জন্য উপযোগী, আর সেই কারণে এটাকে এখন লোকেদের সামনে আবার প্রদর্শন করানো উচিত। কিন্তু কার্ল কোনো মতেই বের্থার এই প্রস্তাবে রাজি হলেন না। তার মনে সেই পুরনো ভয়টা কিন্তু তখনও রয়ে গেছিল। এর কিছুদিন পর বের্থা খুব বোল্ড একটা স্টেপ নিলেন। একদিন সকালে তিনি কার্লকে কিছু না জানিয়ে তাদের 5 জন সন্তানদের মধ্যে 2 জনকে নিয়ে সেই মডেল 3টি নিজেই ড্রাইভ করে 106 কিলোমিটার দূরে তার বাপের বাড়ি চলে গেলেন। আর বের্থার এই সিদ্ধান্তটাই কার্লের জীবনকে সম্পূর্ণ পাল্টে দিয়েছিল, কারণ ওই ঘটনার পরই শুরু হয় কার্লের সাকসেস স্টোরি। বের্থা যখন ওই গাড়িটি ড্রাইভ করে যাচ্ছিলেন তখন রাস্তায় গাড়িটির ফুয়েল শেষ হয়ে গেছিল আর বেশ কয়েকবার গাড়িটি খারাপও হয়েছিল, কিন্তু সেগুলোকে বের্থা নিজেই ঠিক করে তিনি আবার ড্রাইভ করতে থাকছিলেন। আর তাছাড়াও এতটা রাস্তা ড্রাইভ করে বের্থা প্র্যাকটিক্যালি সেই গাড়িটির মধ্যে আরও ছোটোখাটো কিছু ইমপ্রুভমেন্ট হওয়ার দরকার বলে ফিল করেছিলেন, যাদের মধ্যে একটি ছিল যে গাড়িটিতে যে ব্রেকটা লাগানো ছিল সেটা ছিল কাঠের তৈরি, আর সেই কারণে ওটা খুবই তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাচ্ছিল। তো তখন তিনি কাঠের ব্রেকের জায়গায় লেদার ম্যাটেরিয়াল ব্যবহার করে দেখলেন যে সেটা তুলনামূলক অনেক বেশি টেকসই এবং ওটা দিয়ে বেটার ব্রেকিং সম্ভব। আর এই ধরনেরই বিভিন্ন হার্ডেল পার করে মায়ের কাছে পৌঁছে তার সাথে কিছুটা সময় কাটিয়ে বের্থা আবার রিটার্ন চলে এলেন এবং রিটার্ন এসে তিনি কার্লকে সমস্ত ঘটনাটা বললেন। তিনি জানালেন যে এতটা ডিস্টেন্স গিয়ে আবার ফেরত আসার সময় তিনি মোটমাট কী সমস্যায় পড়েছিলেন, আর সেই ফিডব্যাককেই মাথায় রেখে কার্ল ওই মডেল 3টাকে আরও বেশি ইমপ্রুভ করলেন। এরই মধ্যে বের্থার ওই জার্নিটা খুব দ্রুতই এত বেশি পপুলার হয়ে গেল যে দূর দূরান্ত থেকে বহু লোকেরা কার্লের ওই গাড়িটাকে দেখতে আসতে থাকলো। আর এই পপুলারিটির জন্যই বেঞ্জ অ্যান্ড কোম্পানির ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন খুব বেশি বিক্রি হতে লাগলো, যার ফলে অল্প সময়ের মধ্যেই এটা পৃথিবীর সবথেকে বড় অটোমোবাইল কোম্পানি হয়ে গেল। এরপর 1899 সালে বেঞ্জ অ্যান্ড কোম্পানির টোটাল 572 ইউনিট গাড়ি বিক্রি হয়েছিল, যা সেই সময়ের অনুযায়ী একটা হিউজ নাম্বার। কেন কি সেই টাইমে ট্রান্সপোর্টেশনের জন্য সবাই ঘোড়ার গাড়ি ব্যবহার করত, আর এই ধরনের মোটর ইঞ্জিন গাড়ি শুধুমাত্র তারাই ব্যবহার করত যারা খুব বেশি ধনী ছিল। এবার সেই সময় ড্যামলার মোটরস নামের আরও একটা কোম্পানিও খুব দুর্দান্ত গাড়ি বানাচ্ছিল, আর তাদের গাড়িগুলো মার্কেটে দারুণ পারফর্ম করছিল। ওই কোম্পানিটা 2 জন পার্টনারশিপে চালাচ্ছিলেন, গটলি ড্যামলার এবং উইলহেম মেব্যাক। এইবার এই দুজনও কার্ল বেঞ্জের মতোই ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু এদের মধ্যে গটলি ড্যামলার ছিলেন খুব ভালো একজন বিজনেসম্যান। তিনি জানতেন যে একটা বিজনেসকে কী করে সঠিকভাবে রান করতে হয়, কী করে সেখান থেকে ম্যাক্সিমাম প্রফিট বার করে আনা যায়। আর সেই কারণেই কম্পিটিটরদের থেকে অনেক আগে 1887 সালে ড্যামলার মোটরস ফ্রন্ট ইঞ্জিন গাড়ি বানিয়ে সেটাকে লঞ্চ করেছিল, যা সেই আমলের বাকি সব ব্র্যান্ডের গাড়িগুলোর তুলনায় দেখতে অনেক বেশি সুন্দর আর আধুনিক ছিল। এরপর ড্যামলার মোটরস মার্কেটে লঞ্চ করলো তাদের মার্সিডিজ 35 HP গাড়িটাকে, যেটা তখন তাদের জন্য গেম চেঞ্জার ছিল। এইবার এই মার্সিডিজ নামটা তারা কোথা থেকে পেল, এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা গল্প। আসলে সেই সময় এমিল জেলিনেক নামের একজন খুব বড় বিজনেসম্যান ছিলেন। তিনি সেই সময় গাড়ির শোরুম চালাতেন এবং সেখান থেকে নতুন নতুন গাড়ি তিনি বিক্রি করতেন।
এইবার তিনি ড্যামলার মোটরসের সাথে কন্ট্রাক্টে আসলেন যে ড্যামলার মোটরস তখনকার সময়ের তুলনায় যদি অত্যাধুনিক একটা গাড়ি বানাতে পারে আর সেটার নাম যদি তারা সেই বিজনেসম্যানের মেয়ে মার্সিডিজের নামে রাখে, তাহলে এমিল তাদের খুব বড় কোয়ান্টিটির একটা অর্ডার দেবেন। আর ড্যামলার মোটরস এমিলের সাথে সেই শর্তে রাজি হয়ে যায়, আর সেখান থেকে মার্সিডিজ নামটির প্রচলন শুরু হয়। আর মার্সিডিজ 35 HP গাড়িটা সেই সময় প্রচণ্ড ফেমাস হয়ে যায়। কিন্তু এরপর ওয়ার্ল্ড ওয়ার 1-এর কারণে জার্মানির ইকোনমিক কন্ডিশন খুবই খারাপ হয়ে যায়, যার ফলে বেঞ্জ অ্যান্ড কোম্পানি আর ড্যামলার মোটরস দুটোই লসে চলতে শুরু করলো। তাদের গাড়ি মার্কেটে বিক্রি হওয়া অলমোস্ট বন্ধ হয়ে গেল। তাই শেষমেশ 1926 সালে বেঞ্জ অ্যান্ড কোম্পানি আর ড্যামলার মোটরসের মার্জার হয় এবং সেখান থেকে শুরু হয় নতুন একটি কোম্পানির, যার নাম দেওয়া হয় ড্যামলার বেঞ্জ। আর এই ড্যামলার বেঞ্জই সেই কোম্পানি যাকে আজ আমরা মার্সিডিজ বেঞ্জ নামে চিনি। কারণ মার্জারের পর থেকে ড্যামলার বেঞ্জ কোম্পানিটি তার পরবর্তী সমস্ত গাড়িগুলো মার্সিডিজ বেঞ্জ নাম দিয়ে মার্কেটে লঞ্চ করেছিল। এই মার্জারের 3 বছর পর 1929 সালে 84 বছর বয়সে কার্ল বেঞ্জের মৃত্যু হয়। কিন্তু তারপরেও মার্সিডিজ বেঞ্জ কোম্পানিটা আজ অবধি বুক ফুলিয়ে ব্যবসা করছে এবং এই মুহূর্তে এই মার্সিডিজই পৃথিবীর হাইয়েস্ট সেলিং লাক্সারি কার ব্র্যান্ড। আর আজকের দিনে এই মার্সিডিজ সবার কাছে তাদের ব্র্যান্ডের এমন একটা ইমেজ বানাতে সক্ষম হয়েছে যে মানুষেরা আজ এটাকে শুধুমাত্র একটা গাড়ি নয়, বরং তাদের জীবনের একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলে মনে করেন। এবং সেই কারণেই বহু মানুষের শেষ স্বপ্ন যে তারা জীবনে কোনো একদিন এই মার্সিডিজ বেঞ্জের একটা অন্তত গাড়ি ওন করবেন।